আপনি তো হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মধ্যে মানে HMKPর আপনি তো সাধারণ সম্পাদক রাজ্য কমিটি। তো আপনাদের লড়াইটা কী নিয়ে? নমস্কার। দেখুন, লড়াইটা তো এটা বিশেষ করে শ্রমিক এবং কৃষকদের জন্যই লড়াই। এই সংগঠনের এটা জর্জ ফার্নান্ডেজ সাহেব আমাদের, যিনি এটার স্রষ্টা এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের, তাকে স্মরণ করে আপনাদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গেই আমি বলি, পশ্চিমবঙ্গের আজকে কৃষকদের খুব দুর্দিন। কারণ এত সংকটজনক অবস্থা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, বিশেষ করে আলু চাষি এবং ধান চাষিদের। আজকের তাদের সম্বন্ধেই আমরা বিভিন্ন, আপনাদের বলছি আস্তে আস্তে, বিভিন্ন জায়গায় আমরা যেমন ছোট ছোট সভার আকারে সেগুলোকে, তাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করছি, বুঝতে পেরেছি, এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সেটা মূল। ধরুন, প্রথমে ধান চাষ, ধানের যে মিনিমাম সাপোর্ট প্রাইস, সহায়ক মূল্য বাড়াবার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, কারণ এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আছে আমাদের যে সমস্যাগুলো, সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে মমতা ব্যানার্জি মহোদয়া, তিনি যে এই পশ্চিমবঙ্গের বাইরে আলু যেতে দেবো না, পশ্চিমবঙ্গের যে পরিমাণ আলু উৎপন্ন হয় সেই আলু পশ্চিমবঙ্গের প্রয়োজন হয় না, বাইরে যদি না পাঠাতে দেওয়া হয় তাহলে স্বভাবতই সেটা কৃষকদের গায়েই যে ধাক্কাটা লাগে, সে ধাক্কাটা লেগেছে। উনি করে দিলেন, যখনই বর্ডারগুলো সিল করে দিলেন, কিছুদিনের জন্য আলু যেতে পারলো না। তার পরবর্তীকালেই দেখা গেল আলু চাষ হলো। আলু চাষ হওয়ার পরে ওই কোল্ড স্টোরেজ থেকে সব আলু না যাওয়ার ফলে এবং যে উৎপাদিত ফসল দুটো এক জায়গায় এসে গেল এবং আলু চাষিদের দাম একদম পেল না, তলানিতে চলে গেল। একটা সংকট তৈরি হলো। সরকারের যে তাদের যে পলিসি, সেই পলিসির জন্য সংকট তৈরি হলো। এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, কথাটা বলছি। এবং যে শিলাবৃষ্টি হলো বিশেষ করে হুগলি জেলাতে এবং বর্ধমান জেলার একটা অংশে, সেখানে আজ পর্যন্ত চাষি সেই শিলাবৃষ্টির ফলে কৃষক কোনো রকম সাহায্য পেল না সরকারের কাছ থেকে। সরকার তো আছে কী জন্য? ধরুন, যখন কৃষক এবং শ্রমিক তারা সংকটে পড়বে, তারা তো সরকারের কাছেই যাবে। সরকার যদি তাদের সাহায্য না করে, সরকার তো বিভিন্ন সময় এমনকি খেলা মেলা এবং এই দুর্গাপূজার জন্য যদি তাই লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, কিন্তু এই চাষি যে কৃষক আপনারাই বলছেন অন্নদাতা, এই অন্নদাতা যদি আজকে তাদের অন্নই না জোটে, তাহলে তার ব্যবস্থাটা কি সরকারের দেখা উচিত নয়? এইটা নিয়ে আমরা আন্দোলন করছি। তো আপনারা এক্ষেত্রে এখনও অবধি কী পদক্ষেপ নিয়েছেন? দেখুন, এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলি, এখানের যে কৃষিমন্ত্রী আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ওনাকে আমরা চিঠি করেছি যে অন্তত আলু চাষিদের যে এই যে সংকট, এই সংকট থেকে নিরসন হওয়ার জন্যে আপনি এদের কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করুন এবং যাতে সারা ভারতবর্ষে আলুটা যাতায়াত করতে পারে তার জন্য একটা আপনার সরকার যাতে পলিসি নেয়, সেই কৃষকরা যাতে তাদের অন্তত উৎপাদিত পণ্যের যে মূল্য নির্ধারণ করে যেন ওটা লাভজনক দাম পায়, সেটার আমরা আবেদন জানিয়েছি। তার সঙ্গে সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারকে আবেদন জানিয়েছি যে দেখুন, ধানের মিনিমাম সাপোর্ট আছে, ন্যূনতম সহায়ক মূল্য যাই হোক নির্ধারণ করেছে, আমরা তার বৃদ্ধির জন্য দাবি করেছি, কিন্তু আলুর কোনো এরকম ন্যূনতম সহায়ক মূল্য নেই। তাহলে সেইটারও দাবি জানিয়েছি আমরা দুই সরকারকে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে, অন্তত মিনিমাম সাপোর্ট প্রাইস। এইটার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টা কেন্দ্রকে জানাবার সঙ্গে সঙ্গে আমরা এনডিএ সরকার চলছে, এনডিএ সরকারের অন্যতম শরিক জনতা দল ইউনাইটেডের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ওনার কাছেও আমরা চিঠি দিয়েছি এবং ওনার কয়েকজন ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে দেখা করি, যেমন তার মধ্যে অন্যতম শ্রবণ কুমার, গ্রামীণ বিকাশ মন্ত্রী, এবং আরও অনেকে আছেন। তো এই জায়গা থেকে আমরা চাইছি যেটা সারা ভারতবর্ষে যেন একটা মানুষের দৃষ্টিতে আসে, রাষ্ট্রের দৃষ্টিতে আছে, রাজ্যের দৃষ্টিতে আসে। কেননা তো এইগুলো সমস্যাগুলো সমাধান চাষির যদি করতে হয়, তাহলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং রাজ্যকে এগিয়ে আসতে হবে। এই জন্যে আমরা সেই দৃষ্টিকোণ থেকে এই মুভমেন্টটা, যেমন কৃষকদের কাছে যাচ্ছি, বিভিন্ন জেলায় জেলায় আমাদের ছোট ছোট সভা হচ্ছে এবং আগামী দিনে আমরা বৃহত্তর আকারে কলকাতা এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি হোক, যে দাবি দেওয়াটা করেছেন সেখান থেকে এখনও অবধি কোনোরূপ আশার কোনো আলো পেয়েছে না। এখন পর্যন্ত কোনো চাষি, আপনাকে বললাম যে না মিনিমাম সাপোর্ট প্রাইসের বিষয়ে কেন্দ্র সরকার কোনো কথা বলেছে, না রাজ্য সরকার তাদের কোনো রকম সাহায্য দিচ্ছে, কোনো আশার আলো এখন পর্যন্ত। যদি এই তরফ থেকে কোনো ধরনের আশার আলো না পান, সেক্ষেত্রে কি আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কিছু আবেদন জানাবেন? দেখুন, ভারতবর্ষের কৃষি রাষ্ট্রমন্ত্রী, তার কাছে আবেদন জানিয়েছি, রামনাথ ঠাকুরের কাছে জানিয়েছি। আমরা নিশ্চয়ই সেটার জন্য আমরা চেষ্টা চালাবো যে এনডিএর নীতিশ কুমার
অন্যতম নেতা এবং প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সকলের কাছেই আমরা যাব। এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, কলকাতা এবং শিলিগুড়িতে আমরা দুটো বড় সভা করব এবং প্রত্যেকটা জেলায় জেলায় ছোটো আকারে আমরা ডিএম ডেপুটেশন হোক, এসডিও ডেপুটেশন হোক বা ছোট সভার মাধ্যমে এটার জাগরুকতা তৈরি করব এই কৃষকদের নিয়ে। আচ্ছা, এই কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে এবং কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, সেই বিষয়ে আপনার ব্যক্তিগত অভিমত কী? দেখুন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সেটার বিষয়েও আপনি যখন বললেন তাহলে আমি সেটার বিষয়েও বলি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি একখানা চিঠি দিয়েছি। মালদা এবং মুর্শিদাবাদের হিন্দুদের উপরে যে নারকীয় জঘন্য ঘটনাগুলো ঘটে গেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুজন মানুষ মারা গেছেন, পিতাপুত্র মারা গেছেন জাফরাবাদে, মুর্শিদাবাদে। তো এইগুলো আমরা চিঠি দিয়েছি এবং সেটাও দেখুন, আপনি বলবেন রাজনীতি তো আসবেই। একটা এই যে সমাজের 80-85 ভাগ মানুষ কৃষক এবং শ্রমিক, তাদের উন্নয়নের জন্য যদি কিছু কাজ করতে হয় সেটা তো রাষ্ট্রের মাধ্যমেই করতে হবে। যেমন জর্জ ফার্নান্ডেস এই যে রেল স্ট্রাইক করেছিলেন, তিনি শ্রমিক নেতা ছিলেন, আবার রাজনীতি দলেরও তো নেতা ছিলেন, জনতা পার্টির অন্যতম নেতা ছিলেন। তিনি রেলমন্ত্রী হওয়ার পরে মধু দণ্ডবতেই বলেন আর জর্জ ফার্নান্ডেস বলেন এবং চন্দ্রশেখর বলেন, যেসব মহান মহান নেতারা, তারাই তো এই রেলের স্ট্রাইকের মধ্য দিয়ে পরবর্তীকালে সরকার এসেছিলেন এবং পরবর্তীকালে তারা রেলের মানুষের যে দুঃখ দুর্দশা শ্রমিকদের সেটা নিরসন করার জন্য রেলের বোনাসের ব্যবস্থা চালু করেছিলেন এবং রেলের কর্মচারীদের মাইনে বৃদ্ধির ব্যবস্থা করেছিলেন। তার রাজনীতির সঙ্গে যোগ থাকবেই। তা সত্ত্বেও বলি যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এর জন্যে আমি মনে করি, আমাকেই যখন প্রশ্ন করলেন, আমি মনে করি এই যে হিন্দুদের উপরে যে নারকীয় অত্যাচার চলছে, এইটা কিন্তু একটা নতুন কিছু নয়। 1947 সাল থেকেই দেখুন আজকে পশ্চিমবঙ্গে 4 কোটি যে পূর্ববঙ্গের উদ্বাস্তু মানুষগুলো, পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 40 ভাগ মানুষ তারা পশ্চিমবঙ্গে বাস করছেন, তাদের উপরেই অন্যায় অত্যাচার হচ্ছে, অথচ তারা একত্রিত নয়। এটা তাদের একটা সবথেকে দোষের বিষয়, তারা একত্রিত হতে পারছেন না। ওনারা 30% একত্রিত হয়ে 70% মানুষকে না একরকম বলা চলে যে তাদের উপর রোলার চালাচ্ছেন, কিন্তু এই 70%-এর মধ্যে 40% মানুষ যে একত্রিত হতো, পূর্ববঙ্গের উদ্বাস্তুরাও যদি হিন্দু উদ্বাস্তুরা একত্রিত হলে এই অত্যাচার চলতো না। রাজীব রঞ্জনজি তিনি যে ভাষায় এই তৃণমূল কংগ্রেসের সরকারের এবং তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা ব্যানার্জির কাজের সমালোচনা করেছেন, যে তীক্ষ্ণ ভাষায় আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, সেই তীক্ষ্ণ ভাষা রাষ্ট্রীয় লেভেলে করেছেন জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারের পার্টি এবং নীতিশ কুমারের যারা প্রবক্তা, ন্যাশনাল স্পোক্স পারসন এই রাজীব রঞ্জন, সেই রকমভাবে তীক্ষ্ণ ভাষায় এই ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল লিডারদের বলতে শোনা যাচ্ছে না। তারা যেন ঘুমিয়ে আছে। এই জায়গাটার অবসান করতে হলে আমাদের জাতীয়তাবোধ এবং ন্যাশনালিটি, ভারতীয় জাতীয়তাবোধ, যেটা নেতাজি সুভাষচন্দ্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে আরম্ভ করে বিপিনচন্দ্র পাল থেকে আরম্ভ করে পরবর্তীকালে বিধান রায় এবং প্রফুল্ল সেন পর্যন্ত যে ন্যাশনালিটি, ইন্ডিয়ান ন্যাশনালিটির কথা বলেছিলেন, সেই জায়গায় আমাদের আসতে হবে। এছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আপনার নাম? আমার নাম অশোক দাস, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের আমি রাজ্যের সাধারণ সম্পাদক।